1988 সালের জাপান। একটি 55 গ্যালনের তেলের ড্রাম, ভেতরে জমাট বাঁধা কংক্রিট, আর তার ভেতর থেকে উদ্ধার হয় 17 বছরের এক সাধারণ স্কুলযাত্রীর বিকৃত মৃতদেহ। টানা 44 দিনের বেশি সময় ধরে একটি সাধারণ বাড়িতে তার উপর চলেছিল এক অমানসিক অত্যাচার, যা শুনলে শয়তানও হয়তো শিউরে উঠবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আশেপাশের মানুষজন সব টের পেলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। ইনভেস্টিগেটররা যখন ড্রামটা কেটে বডি উদ্ধার করে, তখন ফরেন্সিক রিপোর্ট আর ওই মেয়ের শরীরের অবস্থা দেখে পুরো দেশ স্তব্ধ হয়ে যায়। 今回殺されてしまいましたのは、埼玉県三郷市に住みます埼玉県立の八潮南高校の当時3年生। ময়নাতদন্তের রিপোর্ট এমন কিছু মর্মান্তিক সত্য সামনে নিয়ে আসে, যা যে কোনো সুস্থ মানুষকে পুরোপুরি ভেঙে চুরমার করে দেবে। জাপানের কোর্টের অরিজিনাল পেপারস আর ভেরিফাইড নিউজের ওপর ভিত্তি করে বানানো আজকের এই কেসটা কোনো অপরাধের গল্প নয়, এটা হলো আইনি ব্যবস্থার ফেলিয়ার আর এমন এক সমাজের গল্প যাদের চোখ থাকতেও তারা অন্ধ ছিল। আজকের কেসটা হলো 44 ডেজ অফ হেল, দ্য জুনকো ফুরোটা কেস। 1971 18 জানুয়ারি ফুরোতার জন্ম হয়। সে বড় হয়েছে সাইতামা প্রিফেকচারের মিসাতো শহরে, আর সেখানে সে তার বাবা মা, এক বড় ভাই আর ছোট ভাইয়ের সাথেই থাকতো। যখন তাকে করা হয় তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। সে তখন ইয়াশি মিনামি হাই স্কুলের শেষ বর্ষের ছাত্রী। গ্র্যাজুয়েশনের পর একটি ট্রিপে যাওয়ার প্ল্যান ছিল তার, আর সেটার জন্য টাকা জমাতে 1988 সালের অক্টোবর মাস থেকে সে একটা প্লাস্টিক মডেলিং ফ্যাক্টরিতে পার্ট টাইম কাজ শুরু করেছিল। এমনকি গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর কাজ করার জন্য সে একটা ইলেকট্রনিক্সের দোকানে চাকরিও পাকাপাকি করে রেখেছিল। ক্লাসের বন্ধুবান্ধব থেকে শুরু করে টিচার সবার কাছেই ফুরোতা খুব প্রিয় ছিল। তার রেজাল্টও বেশ ভালো ছিল, আর সে স্কুলে খুব একটা কামাইও করতো না। ওর বন্ধুদের মতে ফুরোতা স্বপ্ন দেখতো বড় হয়ে একজন আইডল সিঙ্গার হওয়ার। এবার শুরুতেই চলুন এই ঘটনার মাস্টারমাইন্ড বা গ্যাং লিডারের কথায় আসি। ওর নাম হিরোশি মিয়ানো। বাইরে থেকে দেখতে মনে হয় একদম চুপচাপ একটা ছেলে, কিন্তু আড়ালে সে ছিল এক ভয়ঙ্কর শিকারী। হিরোশি স্কুল থেকে ড্রপ আউট হয়ে লোকাল ইয়াকুজা বা মাফিয়া গ্যাংগুলোর সাথে মিশতে শুরু করে। ওর চাই পাওয়ার আর সবাইকে ডমিনেট করার নেশা, এইগুলো তখন তার প্রচুর লোভ হয়ে দাঁড়িয়েছিল। এটা কিন্তু ওদের প্রথম ক্রাইম ছিল না। ওরা টোকিওর আদাচিতে মিনাতোর বাড়ির দোতলাকে ওদের আড্ডার জায়গা বানিয়ে ফেলে। অক্টোবর মাস থেকে ওরা চুরি, ছিনতাইকারী, মারধর এর মতো নানা জঘন্য অপরাধে জড়িয়ে পড়ে। 8ই নভেম্বর এই গ্যাংটা আদাচি থেকে একটা 19 বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ওখানকার একটা হোটেলে তাকে করে। নভেম্বরের শেষের দিকে ওরা রীতিমতো নতুন টার্গেট খুঁজতে রাস্তায় বাইক নিয়ে নামে। 25শে নভেম্বর 1988 সেই দিন ঘটল সেই আসল ঘটনা। হিরোশি আর তার রাইট হ্যান্ড 17 বছরের বয়সী জো ওগুরা বাইক নিয়ে ঘুরছিল। ওদের চোখ পড়ে পার্ট টাইম কাজ শেষ করে বাড়ি ফেরা জুনকোর উপর। 16 বছর বয়সী শিনজো মিনাতো নামের আরেক গ্যাং মেম্বার ইচ্ছে করে জুনকো সাইকেল টায়ার লাথি মারে। জুনকো ছিটকে রাস্তায় পড়ে যায়। এরপর লিডার হিরোশি হিরো সাজার ভান করে জুনকোকে সাহায্য করতে আসে এবং সাহায্য করার নাম করে সে তাকে পরিত্যক্ত গোডাউনে নিয়ে যায়। ফাঁদটা ওখানেই আটকে যায়। সেই রাতেই মিয়ানো জুনকোকে ভয় দেখিয়ে ট্যাক্সিতে করে আদাচির একটা হোটেলে নিয়ে যায়, আর তারপর ওর উপরে পার্শ্ববিক চালায়। এরপর সে জো ওগুড়াকে ফোন করে এই ঘটনার বড়াই করে। ওগুড়া তাকে পরিষ্কার নির্দেশ দেয় কোনোভাবেই যেন জুনকোকে না ছাড়া হয়, তাকে যেন আটকে রাখা হয়। 26শে নভেম্বর ভোরে মিয়ানো জুনকোকে হোটেলের কাছে একটি পার্কে নিয়ে আসে, যেখানে ওগুড়া মিনাতো এবং 17 বছরের ইয়াওশি ওয়াতানাবে আগে থেকেই অপেক্ষা করছিল। তারা সবাই মিলে জুনকোকে হুমকি দেয় যে তারা তার বাড়ির ঠিকানা জানে, পালানোর চেষ্টা করলে ইয়াকুজার গ্যাং তার পুরো পরিবারকে শেষ করে দেবে। এরপর মিনাতো রাজি হয় যে জুনকোকে আদাচিতে তার বাড়ির দোতলায় একটি ঘরে আটকে রাখা হবে, যাতে তারা সবাই মিলে তাকে করতে পারে। আর এভাবেই শুরু হয় টানা 44 দিনের এক নরক যন্ত্রণা। ওরা দিনের পর দিন ওকে করতো, এমনকি গ্যাং মেম্বারদের অন্য লোকজনদেরকেও ডেকে আনতো ওকে করার জন্য। প্রতিদিনই ওর ওপর চলতো অমানসিক শারীরিক অত্যাচার। গল্পের সবচেয়ে শকিং পার্টটা কি জানেন? 16 বছরের শিনজোর বাবা মা তখনও বাড়িতেই ছিলেন। তারা জানতেন দোতলায় একটা মেয়েকে আটকে রাখা হচ্ছে, তার উপরে নির্যাতন অত্যাচার হচ্ছে, কিন্তু নিজেদের বখাটে ছেলেকে তারা এতটাই ভয় পেতেন যে তারা একদম চুপ ছিলেন। ইয়াকুজা গ্যাংয়ের মেম্বার ছিল তাদের ছেলে।
তারা এটা ভয় পেতেন তারা যদি মুখ খোলে তাহলে হয়তো তার ছেলে তাদেরকেই মেরে ফেলতে পারে। 27শে নভেম্বর জুনকোর বাবা মা ভয়ে ভয়ে পুলিশের কাছে গিয়ে মিসিং ডায়েরি করেন। পুলিশ খোঁজও শুরু করে, কিন্তু তদন্ত শুরুতেই বড় ধাক্কা খায়। ছেলেগুলো টিনেজার থাকলেও তারা ছিল বিশাল চালাক। তারা জুনকোকে দিয়ে ওর মাকে ফোন করায় আর আগে থেকে লিখে দেওয়া একটা স্ক্রিপ্ট পড়তে বাধ্য করে। ফোনে জুনকো বলতে বাধ্য হয় যে সে নিজের ইচ্ছেতেই ঘর ছেড়ে পালিয়েছে এবং সে তার বয়ফ্রেন্ডের সাথে খুব ভালো রয়েছে। পুলিশ এই গল্পটাকে বিশ্বাস করে বসে আর কেসটাকে বাড়ি থেকে পালানো হিসেবে ধরে পুলিশ খোঁজ বন্ধ করে দেয়। 28শে নভেম্বর রাতে মিয়ানো এবং বাকিরা মিলে নাকামুরা ও ইহারার সাথে যোগ দিয়ে জুনকোর উপর ভয়ঙ্কর করে। করার পরে মিয়ানো রেজার দিয়ে তার গোপনাঙ্গের লোম চেঁচে ফেলে এবং দেশলাই দিয়ে সেটাকে জ্বালিয়ে ফেলে। ডিসেম্বরের শুরুর দিকে জুনকো একবার পালানোর চেষ্টা করেছিল। এই শাস্তি হিসেবে তারা তাকে মুখে ক্রমাগত ঘুষি মারে এবং মিয়ানো লাইটার দিয়ে তার পায়ের গোড়ালিটা পর্যন্ত পুড়িয়ে দেয়। আর তারা তাকে নগ্ন অবস্থায় গানের তালে তালে নাচতে পর্যন্ত বাধ্য করেছিল। ইভেন দে ফোর্স হার টু ডু মাস্টারবেট ইন ফ্রন্ট অফ দেম। এমনকি তার যৌনাঙ্গ এবং মলদারে মেটাল রড ও বোতলের মতো জিনিস ঢুকিয়ে চরম বিকৃত উল্লাস করত তারা। ইভেন ওরা জুনকোকে জোর করে বিষাক্ত পেন্ট থিনারের ধোঁয়া নিতে বাধ্য করত আর একসাথে 2টো করে সিগারেট টানাতো। জোর করে তাকে প্রচুর পরিমাণে অ্যালকোহল, দুধ আর জল গিলতে বাধ্য করত। গাইস, খেতে নয়, রীতিমতো তাকে গিলতে বাধ্য করত ফোর্সফুলি। ডিসেম্বরের মাঝামাঝি সময় এক রাতে মিয়ানো মেঝেতে থাকা জুনকোর টয়লেটের উপরে পা দিয়ে ফেলেছিল। শুধু এই অজুহাতে তারা সবাই মিলে জুনকোকে বেধড়ক মারধর করে। এরপর মিয়ানো তার উড়ুও হাতের বরাবর লাইটার ফ্লুইড ঢেলে আগুন ধরিয়ে দেয়। দিনের পর দিন এই পাশবিক অত্যাচার সহ্য করতে না পেরে জুনকো তখন বরাবর তাদের কাছে ভিক্ষে চাইতে থাকলো যে তাকে যেন তারা মেরে ফেলে। এইভাবে টর্চারের থেকে ভালো সবাই মিলে যাতে তাকে মেরে ফেলে। সে রীতিমতো ভিক্ষা করতে লাগলো তার মৃত্যুর জন্য। 27শে ডিসেম্বর জুনকোকে যখন দোতলার এই ঘরে আটকে রেখে পাশবিক নির্যাতন করা হচ্ছে, ঠিক সেই সময় এই গ্যাংটা আদাচি থেকে আরও একটা 19 বছরের মেয়েকে তুলে আনে আর একটা মোটেলে নিয়ে গিয়ে তাকেও সবাই মিলে করে। ডিসেম্বরের শেষের দিকে জুনকোর ওপর অত্যাচারের মাত্রা আরো চরম পর্যায়ে পৌঁছায়। দিনের পর দিন খেতে না দিয়ে তাকে এতটাই দুর্বল করে ফেলা হয়, শেষে তাকে শুধু সামান্য দুধ খেতে দেওয়া হতো। চরম অপুষ্টি এবং আঘাতের কারণে সে নিচে বাথরুমে পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে। বাধ্য হয়ে তাকে এই ঘরের মেঝেতেই চরম দুর্বল অবস্থায় পড়ে থাকতে হতো। ক্রমাগত মারধরের কারণে তার মুখমণ্ডল এতটাই ফুলে গিয়েছিল যে তাকে আর চেনাই যাচ্ছিল না। মনে হচ্ছিল এটা একটা বিকট চেহারার কেউ। আর তার শরীরের দগদগে ক্ষতগুলো থেকে পচন ধরে ভয়ঙ্কর দুর্গন্ধ ছড়াতে শুরু করেছিল। একদিন রাতে গ্যাংয়ের ছেলেরা মদ খেয়ে বেহুশ হয়ে পড়লে জুনকো কোনো মতে হামাগুড়ি দিয়ে নিচে আসে এবং কিছু করে টেলিফোন দিয়ে পুলিশকে ফোন করে। কিন্তু হিরোশি ঠিকই টের পেয়ে গেছিল। সে ফোনটা কেড়ে নিয়ে ইমার্জেন্সি নাম্বারে বলে, সরি, এটা একটা রং নাম্বার ছিল। পুলিশও আর কোনো খোঁজ নেয়নি, নেওয়ার প্রয়োজনটাই মনে করেনি। বরং একটা মেয়ের এরকম কথা বলার পর তারা যখন দেখলো একটা ছেলে এরকম রং নাম্বার বলছে, তারা কোনো পাত্তাই দিইনি। তারা খোঁজ নেওয়ার প্রয়োজনবোধটা পর্যন্ত মনে করেনি। না কোনো পুলিশ পাঠালো তাদের ঘরে চেকিংয়ের জন্য, কিছু প্রবলেম হয়েছে কি হয়নি, জাস্ট ইগনোর করে দিল। সবচেয়ে ভয়ঙ্কর রাতটা আসে 1989 4 জানুয়ারি। নিজেদের মধ্যে মহাজন খেলতে গিয়ে হেরে যাওয়ার রাগ লিডার হিরোশি মেটায় জুনকোর ওপর। সে জুনকোর মুখে গরম মোম ঢেলে দেয় আর ভারী লোহার এক্সারসাইজ বল দিয়ে নির্মমভাবে আঘাত করে। এরপর সে জুনকোর গায়ে লাইটার ফ্লুইড ঢেলে আগুন ধরিয়ে দেয়। টানা 2 ঘন্টা এই নরকীয় নির্যাতনের পরদিন সকালে জুনকো মৃত্যুর কোলে ঢলে পড়ে। জুনকো মারা যাওয়ার পর ওরা ভয় পেয়ে গিয়ে প্রমাণ লুকোনোর জন্য ওরা সবাই ছক কষে। জুনকোর বডি একটা বড় ট্রাভেল ব্যাগে ভরে সেটাকে একটা 55 গ্যালনের তেলের ড্রামে ঢুকিয়ে দেয়। তারপর ড্রামটা ভিজে কংক্রিটের দিয়ে ভর্তি করে দেয়। তারপর রাতের অন্ধকারে গাড়ি চালিয়ে ওয়াকাসু দ্বীপের এক কনস্ট্রাকশন সাইটে সেটাকে তারা ফেলে দিয়ে আসে। কিন্তু এই কেসটা কোনো দিনও সলভ হতো না। পুলিশের ইনভেস্টিগেশনে তো হতোই না, কারণ কি আমরা প্রিভিয়াসলি দেখেছি যেভাবে জুনকো হিন্ট দিচ্ছিল পুলিশদেরকে, তারপরেও পুলিশ কিছুই করতে পারেনি। শেষমেশ এই কেসটা সলভ হয়েছিল, কিন্তু শুধুমাত্র সেটা কপালের জোরে। হয়তো উপর থেকে কেউ দেখছিল জুনকোকে ইনসাফ দেওয়ার জন্য। 1919 সালের শুরুর দিকে ওই যে আগের বছর ডিসেম্বরে যে মেয়েটিকে ওরা কিডন্যাপ করে
করেছিল ওই অপরাধে পুলিশ মিয়ানো আর ওগুরাকে অ্যারেস্ট করে। পুলিশ যখন মিয়ানোকে জেরা করছিল তখন সে হঠাৎ প্যারানয়েড হয়ে যায়। সে ভুল করে ভেবে বসে যে ওগুরা হয়তো আগেই ফুরুতার খুনের কথা স্বীকার করে নিয়েছে আর পুলিশ সবই জানে। তাই সে নিজেই আগ বাড়িয়ে বলে দেয় ফুরুতার বডি কোথায় আছে। ওর কথা শুনে পুলিশ তো প্রথমে আকাশ থেকে পড়ে, কারণ তারা ওকে জেরা করছিল সম্পূর্ণ অন্য একটা ব্যাপারে। ফুরুতার মার্ডারের কোনো আইডিয়াই পুলিশের ছিল না। পুলিশ এই ব্যাপারটা শুনে পুরোপুরি চমকে যায়। 1919 সালের 19শে মার্চ পুলিশ ওয়াকাসুর এই কনস্ট্রাকশনের সাইটে ছুটে যায়। তারা ফুরুতার বডি সমেত একটা ড্রাম উদ্ধার করে আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওকে শনাক্ত করা যায়, কারণ বডিটা এতটা বিকৃত হয়ে গেছিল তাকে চেনাই যাচ্ছিল না। ফরেন্সিক টিম যখন কংক্রিট ভেঙে বডিটা বার করে তখন 44 দিনের সেই ভয়ঙ্কর রিয়েলিটি সবার সামনে আসে। 44 দিনের এই নির্মম অত্যাচারের রিয়েলিটিটা সামনে আসে। এরপর মিনাতো ওয়াতানাবে, মিনাতোর ভাই নাকামুরা আর ইহারা সবাইকে অ্যারেস্ট করা হয়। সাথে সাথে অন্যান্য কিছু গ্যাং মেম্বারদেরও অ্যারেস্ট করা হয় যারা ইনভলভ ছিল এবং যাদেরকে এরা ডেকে সবাই মিলে একসঙ্গে মিনাতোর সাথে, বুঝতেই পারছেন আপনারা, যেটা করতো। অফিসিয়াল ময়নাতদন্তের রিপোর্টের মৃত্যুর কারণ হিসেবে অতিরিক্ত শারীরিক নির্যাতনের ফলে সৃষ্ট ট্রমেটিক শকের কথা বলা হয়েছে, কিন্তু এই রিপোর্টে আরেকটা শকিং ট্রুথ লুকিয়েছিল। ফরেন্সিক রিপোর্ট কনফার্ম করে যে মারা যাওয়ার সময় জুনকো প্রেগনেন্ট ছিল। এই খবর আর ফরেন্সিক রিপোর্টের পুরোপুরি সত্যটা জানার পর ওর মা এত বড় ধাক্কা পান যে ওনাকে সাথে সাথে মানসিক হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। মানুষের নিষ্ঠুরতা যে কোন পর্যায়ে যেতে পারে এটা ভাবলেও গায়ে কাটা দেয়। যেহেতু খুনিরা সবাই নাবালক তাই কোর্ট প্রথম দিকে ওদের নাম গোপন রাখে, কিন্তু মিডিয়া চুপ করে থাকেনি। জাপানের একটি পপুলার ম্যাগাজিন ওদের আসল নাম ছেপে দেয়। পুরো জাপান ফুলে ফেঁপে ওঠে, বিচারের দাবি করে। 1991 সালে টোকিও হাইকোর্ট চূড়ান্ত রায় শোনায়। গ্যাং লিডার হিরোশিকে দেওয়া হয় 20 বছরের জেল আর বাকি 3 জনকে জো শিনজি আর ইয়াওশিকে 5 থেকে 10 বছরের সাজা দেওয়া হয়। সারপ্রাইজিং করা ব্যাপার হলো ওদের বিরুদ্ধে খুনের চার্জ আনা হয়নি, চার্জ আনা হয়েছিল আঘাতের কারণে মৃত্যুর। অনেকেই ভেবেছিলেন সাজাটা খুব কম হয়ে গেল। বিশেষজ্ঞরা ভেবেছিলেন তারা হয়তো এই সময়টা জুবিনাইলে বা রিহ্যাবে কাটালে হয়তো ভালো হয়ে যাবে, হয়তো ঠিক হয়ে যাবে, তাদের মানসিক অবস্থা ঠিক হয়ে যাবে, কারণ তারা সবাই এখন টিনেজার ছিল। কিন্তু তারা পুরোপুরিভাবে ভুল ছিলেন, কারণ শেষ টুইস্টটাই হলো এখানে। জেল থেকে বেরোনোর পর এই 4 জন কেউই ভালো পথে ফেরেনি। 4 জনের মধ্যে 3 জনই আবার ক্রাইম করে। হিরোশি এক বিশাল জালিয়াতি বা ফ্রড চক্র চালানোর দায়ে আবার অ্যারেস্ট হয়। জো ওগুরা মারাত্মক প্যারানয়েড হয়ে আবার মারামারি করে জেলে যায় আর শেষে নিজের বাথরুমে আটকে পড়ে মরে যায়। ইয়াসুশি ওয়াতানাবে সম্পূর্ণ সমাজবিচ্ছিন্ন হয়ে এক ব্রেন ডিজিজে ধুকে ধুকে মরে যায়। আর শিনজি মিনাতো 2018 সালেও আরেকজনকে মারধরের দায়ে জেলে যায়। জেলের ওই কাটানোর সময়গুলো ওদেরকে কেউ শোধাতে পারেনি। বিশেষজ্ঞরা যেভাবে ভেবেছিল যে তারা রিহ্যাবে থাকলে ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু এখানে ঘটলো ঠিক উল্টোটা। ওই সময়টুকু শুধুমাত্র তাদের জন্য বলা যায় রেস্ট পিরিয়ড ছিল। এর সাথে সাথে আরও একটা প্রশ্ন উঠে আসে যে আশেপাশের মানুষজন সবই দেখতে পাচ্ছিল, শুনতে পাচ্ছিল, ওর উপরে যে এতটা অত্যাচার হচ্ছিল সবাই সব কিছু জানতো, বিশেষ করে তার মা বাবা তো জানতোই, কিন্তু তাদের মনের মধ্যে প্রাণের মধ্যে এত পরিমাণ ভয় ছিল যে তারা এই নির্মম অত্যাচারকে জাস্ট চোখ এড়িয়ে চলে যায়। বিশেষজ্ঞরা তাদেরকে 10 বছর 20 বছরের সাজা দিয়েছিল, কিন্তু তারা যে অপরাধটা করেছিল এবং তারপরেও জেল থেকে ছাড়া পেয়ে যেসব অপরাধ করতো, আমার মতে, আমার ওপিনিয়ন, জাস্ট গাইজ, এটা আমার ওপিনিয়ন, তাদেরকে আরও কঠোর 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 শাস্তি দেওয়া উচিত ছিল, যাতে তারা ফিউচারে এরকম কিছু করার চিন্তা পর্যন্ত না করতে পারতো। Hey everyone, thank you so much for watching this video. আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে, এই চ্যানেলে আমি এরকমই ট্রু ক্রাইম ডকুমেন্টারি ভিডিওস রেগুলারলি আপলোড করে থাকি। সো আপনাদের যদি এরকম ভিডিও পছন্দ থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।